নমস্কার, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের দেখাবো নবম শ্রেণীর ফার্স্ট সামেটিক এক্সাম 2024 সালের রায়মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে বাংলা বিষয়ে মডেল কোশ্চেন নাম্বার যে 3 নম্বর স্কুলটি আছে তারই আজকে তোমাদেরকে সমাধান করে দেব। চলো আর দেরি না করে এবার মূল পর্বে চলে যায়। তার আগে বলি, বাংলা ছাড়াও ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান সমস্ত বিষয়টি মডেল কোশ্চেন্সের দেওয়া শুরু হয়ে গেছে। তোমরা যারা দেখোনি তারা অবশ্যই আমাদের প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো। প্রথমে একদিকে বলেছে ঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে তোমাদের 6টি এমসিকিউ প্রশ্ন দিয়েছে। প্রথম প্রশ্ন, কড়িকর সমান বরিশে জলধারা। কড়িকর কথার অর্থ কি? উত্তর হবে হাতির সুর। 2 দাগে আছে একে পূর্বপর সব বলতে দাও। পূর্বাপর শব্দের অর্থ কি? উত্তর হবে আগে পরে। 1-এর 3 দাগে আছে বহু দূর পর্যন্ত ছড়িয়েছিল ইলিয়াসের। উত্তর হবে খ দাগ সুনাম। 1-এর 4 দাগে আছে প্লেটোর দোরগোড়ায় কি লেখা ছিল জানিস? প্লেটো ছিলেন একজন, উত্তর হবে গ্রিক দার্শনিক। 1-এর 5 দাগে আছে ততই ড্যাশ এই দাঁড় টানা, শূন্যস্থানে বসবে গদাগ বিরামহীন। 1-এর 6 দাগে আছে প্র পড়া, এই দুটি হলো, উত্তর হবে কদাগ সংস্কৃত উপসর্গ। চলো এবার 2 দাগের প্রশ্নগুলো দেখে নিই। বলেছে কম বেশি 15টি শব্দের নিচের প্রশ্নগুলোর উত্তর। 2-এর 1 দাগে আছে চারি মেঘে জল দেয় অষ্ট গজরাজ, এর সরল অর্থ লেখো। উত্তর হবে অষ্ট গজরাজ 4 মেঘের সহায়তায় প্রবল বৃষ্টিপাত ঘটিয়েছিলেন। দুইয়ের 2 দাগে আছে বিশিষ্ট প্রিয় বন্ধু হলো। কে কার প্রিয় বন্ধু হলো? উত্তর হবে ধীবর রাজশ্যালকের প্রিয় বন্ধু হলেন। দুইয়ের 3 দাগে আছে কিরবিজ কারা? উত্তর হবে রাশিয়ার উপজাতি অঞ্চলের যাযাবর শ্রেণীর এক দুর্ধর্ষ দস্যু দল। আমি লিখে দিচ্ছি। দেখো এখানে ছোট করে লিখে দিয়েছি। 2-এর 5 দাগে আছে স্রোতের প্রবল প্রাণকে আহরণ করে। উত্তর হবে ভাটার শোষণ। সরি, এখানে একটি প্রশ্ন বাদ গেছে। 2-এর 4 দাগে গভীর তৃপ্তির সঙ্গে ভেবেছি, বক্তার তৃপ্তির কারণ কি? এটির উত্তর হবে যে বক্তাকে এখন আর অঙ্ক কষতে হয় না, তিনি এখন কলেজে বাংলা পড়ান, এইটি ছিল বক্তার তৃপ্তির কারণ। এরপরে দেখো 2-এর 6 দাগে বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি কটি ও কি কি? বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি হলো 7টি। কি কি চেয়েছে লিখে দাও। অ, আ, অশ্বই, হস্যু, এ, ও আর এ। 2-এর 7 দাগে আছে উদাহরণ সহ অপিনিহিতির বিষয়টি বুঝিয়ে দাও। এখানে দেখো অপিনিহিতি উদাহরণ সহ কাকে বলে দেয়া আছে। পরের প্রশ্ন দেখো 2-এর 8 দাগে আছে অনুসর্গ কাকে বলে, উদাহরণ দাও। উত্তরটি দেখো, যে সমস্ত অব্যয়পদ বিশেষ্য বা সর্বনামের পরে বসে শব্দ বিভক্তির মতো কাজ করে তাদের অনুসর্গ বলে, যথা রান্নার জন্য ঘর দরকার। এরপরে 2-এর 9 দাগে আছে প্রত্যয় নির্ণয় করো। প্রথমে আছে সাংবাদিক, এদিকে বাংলা হবে সংবাদযুক্ত ইক, এটি হবে ইক প্রত্যয়। 2 দাগে আছে কর্তব্য, কি যোগ তব্য, এটি হবে তব্য প্রত্যয়। 2-এর 10 দাগে আছে সন্ধি বিচ্ছেদ করো। স্বাগত হবে সুযোগ আগত।
এরপরে আছে মনোযোগ, মনোবিসর্গযুক্ত যোগ। চলো এবার 3 দাগের প্রশ্নগুলো দেখে নিই। 3-এর 1 দাগে বলেছে বহে ঘন ঝড় এসে কলিঙ্গ দেশে কি কি ক্ষতি করেছিল। উত্তরটি দেখো, কবিকঙ্কন মুকুন্দ চক্রবর্তীর লেখা কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি কাব্যাংশের অংশ। দেবী চণ্ডীরাতে সে কলিঙ্গ রাজ্যে শুরু হয়েছিল ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগ। এই প্রাকৃতিক দুর্যোগে রাজ্যে নেমে এসেছিল ঘোর অন্ধকার, যে অন্ধকারের বশবর্তী হয়ে একে অপরকে দেখতে পাচ্ছিল না মানুষ। হুড় হুড় দূর দূর শব্দেই প্রবাহিত হচ্ছিল। ঝড়ের প্রবল দাপটে প্রজারা ঘর ছেড়ে নিরাপদ স্থানের উদ্দেশ্যে দ্রুত পালিয়ে গিয়েছিল। ধূলির আচ্ছাদনে ঢেকে গিয়েছিল চারিদিক। ঈশান কোণ থেকে বজ্রপাত ও প্রচণ্ড শিলাবৃষ্টির ফলে কলিঙ্গ রাজ্যের বহু মানুষের ঘরের চাল ভেঙে গিয়েছিল এবং প্রবল বৃষ্টিপাতের ফলে সমস্ত বাড়িঘর ডুবে গিয়েছিল। 3-এর 2 দাগে আছে এই তড়িতে মাথা ঠুকে সমুদ্রের দিকে তারা ছোটে। তারা কারা? তারা সমুদ্রের দিকে ছোটে কেন? উত্তর হবে, তারা বলতে জোয়ারের ঢেউগুলিকে বোঝানো হচ্ছে। কবি দূর সমুদ্রে পাড়ি দিতে চান, কিন্তু তটের কিনারে তার নৌকা নোঙরে বাঁধা পড়ে গেছে। প্রকৃতির স্বাভাবিক ছন্দেই জোয়ারের ঢেউগুলি তটের কাছে আসে, আবার ফিরে যায়। জোয়ারের ঢেউয়ে কবির নৌকার দোলায় কবি আশান্বিত হন। পর মুহূর্তেই কবিকে নিরাশ করে নগরের বন্ধনে আবদ্ধ নৌকার ঢেউগুলি মাথা ঢুকে ফিরে যায় সমুদ্রের দিকে। কবি বুঝে যান জোয়ারের এই ঢেউ তার নগরের বন্ধনকে আলগা করতে পারবে না। চলে যাই 4 দাগে। 4-এর 1 দাগে আছে তাছাড়া তারা অলস নয়। কাদের অলসতার কথা বলা হয়েছে? তারা যে অলস নয় তা কিভাবে বোঝা যায়? ইলিয়াস ও তার স্ত্রী শ্যামাগীর অলসতার কথা বলা হয়েছে। ইলিয়াস ও তার স্ত্রী সব কাজ নিজেরা করত। ইলিয়াস অত্যন্ত পরিশ্রম ছিল, তাই পরবর্তীকালে যখন তাদের হতদরিদ্র অবস্থা হয়ে গেল, তখন তারা মোহাম্মদ শাহর বাড়িতে আশ্রয় পেল। সেখানে তারা কাজ করতে পারেন, অসুবিধা হতো না। যেহেতু একসময় এই সব কাজ তারা পর্যালোচনা করত, তারা মোটেও অলস ছিল না, সাধ্যমতো কাজকর্ম করত। বলা বাহুল্য, সব কাজেই তারা ভালো মতো করতে পারত। এবার দেখে নাও 4-এর 2 দাগে। প্রতিটি প্রশ্নের মান কিন্তু তোমাদের 3 করে। বলেছে যে অঙ্ক জানে না এখানে তার প্রবেশ নিষেধ। কথাটি কোথায় লেখা থাকতো? বক্তা একথা বলতেন কেন? কথাটি প্লেটোর দোরগোড়ায় এবং স্বর্গের দরজাতেও লেখা থাকতো। পুরুষ মানুষ হয়ে অঙ্ক কষতে না পারাটাকে কতক সুকুমারের গণিতের মাস্টারমশাই অপরাধ বলে মনে করতেন। অঙ্ক না পারলে স্বর্গে ঠাঁই হবে না, একথা বোঝাতে চাইতেন বলেই তিনি আলোচ্য কথাটি বলতেন। এবার চলে যাই 5 দাগে। 5-এর 1 দাগে আছে কিভাবে এই আংটি আমার কাছে এলো? তা বললাম। কে কাকে উদ্দেশ্য করে কথাটি বলল? সে কিভাবে আংটি পেয়েছিল? উত্তরে লিখবে ধীবর রাজশালুককে উদ্দেশ্য করে কথাটি বলল। রাজা দুষ্মন্ত কর্ণমুনির পালিতা কন্যা শকুন্তলাকে বিবাহ করে তপবনে রেখে রাজধানীতে ফিরে যাওয়ার সময় নিজের একটি বহুমূল্যবান আংটি তাকে দিয়ে যান। পরে মহর্ষি কর্ণের উদ্যোগে পতিগৃহে যাত্রাকালে শকুন্তলা পথে শচীতীর্থে স্নান সেরে অঞ্জলি দেবার সময় ওই আংটি তার হাত থেকে খুলে জলে পড়ে যায়। একটি মাছ সেই আংটি গিলে নেয়। ঘটনাক্রমে সেই মাছ ধীবরের হাতে এলে ধীবর রাজার আংটিটি পায়। এবার দেখো 5-এর 2 দাগে কি আছে। জেলেকে হিংসায় ভরা দৃষ্টিতে দেখলেন। কে ওভাবে জেলেকে দেখল? কেন দেখল? উত্তরটি হবে জানুক হিংসায় ভরা দৃষ্টিতে জেলেকে দেখল।
রাজা দেশে মুক্তি পেয়ে সমস্ত দিনের আর্থিক ক্ষতির কথা ভেবে ধীবর হতাশ হয়। এরপর রাজশালক যখন জানায় রাজা তাকে আংটির অর্থমূল্যের সমাতোষিক দিয়েছেন, তখন একজন নিম্নজাতের ধীবরকে বহুমূল্য পারিতোষিক পেতে দেখে ঈর্ষান্বিত জানুক হিংসায় ভরা দৃষ্টিতে তাকে দেখল। তোমাদের 5 দাগ পর্যন্ত আমি উত্তরগুলো দেখিয়ে দিলাম। এরপর যে 5 নম্বরের প্রশ্নগুলো আছে সেগুলো আর দেখালাম না, এগুলো তোমরা বই থেকে পড়ো। এবার চলো তোমাদের 8 নম্বরে যে ভাব সম্প্রসারণ আছে সেখান থেকে একটি তোমাদেরকে দেখিয়ে দিই। 8-এর 1 দাগটা তোমাদেরকে দেখাচ্ছি। স্বার্থমগ্ন যেজন বিমুখ বৃহৎ জগৎ হতে সে কখনো শেখেনি বাঁচিতে। স্বার্থপরের মতো নয়, বরং নিঃস্বার্থভাবে সকলের সুখ দুঃখের সামিল হওয়ার মধ্যেই নিহিত থাকে জীবনে বাঁচার প্রকৃত তাৎপর্য। ব্যক্তি স্বার্থ চরিতার্থ করতে যে ব্যক্তি মরিয়া সে বৃহৎ জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। এই বৃহৎ পৃথিবীতে জন্মগ্রহণ করে নিজ সুখ স্বাচ্ছন্দ্য নিয়ে আত্মকেন্দ্রিক হয়ে ভোগবিলাসের মধ্যে বাঁচাকে প্রকৃত বাঁচা বলে না। মানুষের মতো বাঁচতে হলে তাকে তার কর্তব্য কর্ম দায় দায়িত্ব পালন করতে হয়। মানুষ যদি কেবল আত্মসুখে মগ্ন থাকে তবে সংকীর্ণ ভাবের পরিচয় মিলে। মানুষের উচিত বৃহৎ জগতের মধ্যে একাত্ম হয়ে বাঁচা। তাই সংকীর্ণ স্বার্থের পথকে ত্যাগ করে উদার মানবিক হৃদয়ের পরিচয় দিয়ে বাঁচার মধ্যেই রয়েছে প্রকৃত বাঁচার আনন্দ ও সার্থকতা। তাহলে চলো তোমাদের 3 নম্বর মডেল সেট পর্যন্ত উত্তরগুলো দেখিয়ে দিলাম। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবারও দেখা হবে খুব শীঘ্রই পরবর্তী আরেকটি সেট নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।